হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা মহাস্থানগড় ভ্রমণের দ্বিতীয় পর্বে। চলুন আজকে আমরা ঘুরে দেখবো প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং সাথে শাহ সুলতানের মাজার। চলুন সবাই একসঙ্গে। দুপুরের খাবারটা শেষ করে আমরা একটা মাঝখানে চা বিরতি নিলাম আর সবাই মিলে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তারপরে আমরা একটা ইজি বাইক ধরে একেবারে ফ্লাইওভারের নিচ দিয়ে সরাসরি গিয়ে পৌঁছালাম আমরা সেই কাঙ্ক্ষিত জাদুঘর। আমরা গোকুল মেট মন্দিরটা দেখার পরে আমরা চলে এসেছি এখন জাদুঘরে, আর এখান থেকে আমরা টিকিট কাটার পরে জাদুঘরে ঢুকবো। প্রথমেই আমরা দেখতে পেলাম টিকিট কাউন্টারের সামনে দেখেন সুন্দর করে সাইনবোর্ড ঝুলানো আছে। তারপরে আমরা টিকিটটা কেটে নিয়ে সরাসরি একেবারে চলে গেলাম জাদুঘরের ভিতরে প্রবেশ করে একেবারে আমি তো ওয়াও হয়ে গেলাম। তার কারণটা হচ্ছে দিনটা এত সুন্দর রৌদ্র উজ্জ্বল এবং নীল আকাশে সাদা মেঘের ভেলা, যা আমার ভিডিওগ্রাফিতে দারুণভাবে সাহায্য করছে। চলুন সবাই একসঙ্গে দেখবো এখানে সেই মস্তনগড়ের গোকুল মেট মন্দিরের যে স্থাপত্যগুলো নিদর্শন, যেগুলো মাটি খোঁড়া করে পাওয়া হয়েছে, সেই নিদর্শনগুলোকে এই জাদুঘরে রাখা হয়েছে। আমরা এখন সেই জাদুঘরে প্রবেশ করব। এই জাদুঘরটি 1967 সালে করতোয়া নদীর তীরে এবং মস্তনগড় সংলগ্ন টিলার পাশে স্থাপন করা হয়। প্রবেশ মুখে আমাদের হাতছানি দিয়ে স্বাগতম জানাচ্ছে এই পাথর খচিত দরজা, যেটি 18 শতকে স্থাপন করা হয়েছিল। চলুন এবার আমরা একটি ইতিহাসের দিকে চোখ বুলিয়ে আসি। মস্তানগড় এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া প্রাচীন সামগ্রী, হাজার হাজার বছর আগের সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ, লোহা, পাথর এবং কাঁসা সহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ এবং পোড়া মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে সংগ্রহ করা রয়েছে। এবার আমরা জানবো এটাও সম্পর্কে। এই জাদুঘরে মৌর্য বংশ, গুপ্ত বংশ এবং পাল বংশ, সাথে রয়েছে অন্যান্য রাজবংশের অবস্থান, স্মৃতিচিহ্ন এবং পদচারিত অনেক সংগ্রহিত সংগ্রহশালা। কি কি সংগ্রহ করা হয়েছে তার সংক্ষিপ্ত কিছু আমরা এখন জেনে আসব। রয়েছে কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, শিলালিপি এবং মার্বেল পাথরের অন্যান্য প্রাচীন সামগ্রী। তার সাথে রয়েছে পোড়ামাটির বিভিন্ন মূর্তি এবং রাজা রানীদের আত্মরক্ষার জন্য ধারালো কিছু অস্ত্র এবং দৈনন্দিন প্রয়োজনীয় কিছু ব্যবহার সামগ্রী। আরও রয়েছে রাজা এবং রানীদের ব্যবহার করা বিভিন্ন মূল্যবান পাথরের গহনা সামগ্রী। সাথে রয়েছে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর পাথর খচিত মূর্তি এবং রয়েছে পাথরে খোদাই করা কিছু ইসলামিক ক্যালিগ্রাফি, যা আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে। জাদুঘরের বাহিরের অংশে এত সুন্দর সুন্দর ফুলের বাগান করা আছে, যা আপনি দেখলে একেবারে পুরোটাই দুনিয়া থেকে আলাদা হয়ে যাবেন। সেটাও হচ্ছে ফুলের সাথে ভালোবাসায়। আমার কিছু আকর্ষণীয় শটের মধ্যে এই শটটা ছিল অন্যতম, কারণ এই প্রজাপতির শটটা নেওয়ার জন্য আমি পুরো 20 মিনিট অপেক্ষা করেছি, তারপরে আমি সফল হয়েছি। ওং বৌদ্ধং শরণং গচ্ছামি, ওং ধাম্মং শরণং গচ্ছামি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। গৌতম বুদ্ধের এই অমর অকৃত্য বাণীটি ছড়িয়ে পড়ুক এই পৃথিবীর মাঝে, সবাই সুখে থাকুক, এটাই চাওয়া। বাহিরের অংশে আমি এই গৌতম বুদ্ধের ভাঙা মূর্তিটি দেখেছিলাম, তাই ভিডিওটা করেছি এবং তার পাশে পেয়েছি একটা শিবলিঙ্গ। দেখেন শিবলিঙ্গর আকৃতিগুলো কিভাবে পরিবর্তন হয়। এখানে আমরা আরেকটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। যদি আমরা সুন্দর করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে গৌরী পট্টসহ শিবলিঙ্গ। তবে এখানে লিঙ্গ যে বানানটা করা হয়েছে, এখানে কয়েকটা রকমের কিন্তু বানান থাকে। আমি ভিতরে আলাদা একটা বানান দেখলাম, এখানে একটা আলাদা বানান দেখলাম। তো যাই হোক, এই শিবলিঙ্গ নিয়ে কিন্তু হিন্দু মাইথোলজিতে অনেক সুন্দর কিছু গল্প আছে। যদি আপনারা সেটা জানতে চান তাহলে আপনাদেরকে শিবপুরাণ পড়তে হবে। শিবপুরাণ অনুযায়ী এই লিঙ্গটা নিয়ে অনেক মতভেদ থাকলেও বাস্তবিক প্রেক্ষাপটে এর কিন্তু কোনো অস্তিত্ব আমরা এখন পর্যন্ত পাবো না। আমি বাহিরে যাব আর সানশট হবে না, তা তো কখনো হতেই পারে না, যদিও আমার মোবাইল কেঁদে দিচ্ছিল। জাদুঘরের এই দেয়ালে অদ্ভুত একটা গাছ দেখতে পেলাম। এটাকে গাছ বলবো না, এটা গুল্ম জাতীয় উদ্ভিদই বলা যেতে পারে, কারণ এর পাতাটা এত সুন্দরভাবে দেয়ালের সঙ্গে লেপ্টে আছে আর এটাকে সৌন্দর্য বর্ধনের জন্যই করা হয়ে থাকে। হঠাৎ দেখি জাদুঘর থেকে একটা হলুদ পরী বের হয়ে চলে এসেছে। আরে হলুদ পরী, তুমি কোথায় যাও? তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি একটু ক্যামেরা বন্দি করি। কিন্তু হলুদ পরী তো আর দাঁড়াবাড়ি না, সে তো একেবারে ছুটেই চলছে। এই পাশে সাইনবোর্ডে সুন্দর করে বাংলার যে জনপদগুলো ছিল 4টি, সেই জনপদগুলোর অংশগুলো সুন্দর দেখানো হয়েছে। তো আমরা জাদুঘর দেখা শেষে এখন বের হয়েছি, আর জাদুঘরের ভিতরে আমাদেরকে ক্যামেরা ওপেন করতে দেয়নি, এই জন্য ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। কালের বিবর্তনে ইতিহাস রচনা হয়, আর সেই ইতিহাসই একসময় এসে জাদুঘরে স্থান পায়, সেটা প্রত্নতত্ত্ব হিসেবে। সো আজকের জাদুঘর ভ্রমণটি দেখে আমরা বের হচ্ছি এবং এরপরে কোথায় যাচ্ছি
চোখ রাখুন। এবার সবাইকে স্বাগতম জানাচ্ছি শাহ সুলতান বকলির মাজারে। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা গেট এবং এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব মাজারের ভিতরে। দেখতে পাবেন প্রথমে চারদিকে আমি সুন্দর করে রাউন্ড করে দেখাবো। এই মাজারটি মাটি থেকে একেবারে 3 তলা সমপরিমাণ উঁচুতে অবস্থিত এবং চারদিকের পরিবেশটাও দুর্দান্ত। তারপরে আমরা পেয়ে গেলাম সুন্দর এই সিঁড়ি এবং সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা ওপরের দিকে উঠছি। ওপরে উঠেই চোখে পড়লো সুন্দর কারুখচিত এই আল্লাহ দারুন লেখাটি। চলুন এবার আমরা শাহ সুলতান বকলির ইতিহাসটা সুন্দর করে জেনে নিব। কথিত আছে শাহ সুলতান এবং তার শিষ্যদের নিয়ে ফকির বেশে মাছের মতো একটি আকৃতির নৌকাতে চড়ে মস্তানগড়ে এসে অবস্থান করেছিলেন। এখান থেকেই তার নামের সাথে যুক্ত করা হয় মহিষাওয়ার। আর এই মহিষাওয়ার অর্থটি হচ্ছে মাছের পিঠে সাওয়ার হয়ে আগমনকারী ব্যক্তি। মস্তানগড়ে পৌঁছেই তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করেন এবং তিনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম প্রচার করতে শুরু করেন। আর এই খবরটি তখন চারদিকে ছড়িয়ে পড়ে এবং এটা কানে যায় রাজা। তখন এই পুণ্ড্রনগরের জনপদে রাজত্ব করতেন রাজা পরশুরাম। চলুন এবার আমরা একটু মাজার শরীফের ভিতরে প্রবেশ করব। আর এর জন্যই আমাকে প্রথমে জুতা খুলতে হয়েছে, কারণ জুতা পরে ভিতরে প্রবেশ নিষেধ। এই দেখেন সুন্দর করে আমি একেবারে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের পরিবেশটা এত শান্ত এবং এত শীতল যে আপনার মনকে একেবারে নতুন পরিপূর্ণতা, একটা ফ্রেশ আবহাওয়া আপনাকে দিয়ে দিবে। কি সুন্দর তাই না? আসলে কতটা ভালো লাগে এই জিনিসগুলো। ওপর থেকে এই ঝাড়বাতির অংশটা দুর্দান্ত কারুকার্য করা, একেবারে মন ভোলানোর মতো। চলুন এবার আমরা ইতিহাসে ফিরি। শাহ সুলতান প্রথমে তিনি পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং রাজকার্য পরিচালন করা যে ব্যক্তিগুলো ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং তারা সেটা গ্রহণ করে থাকে। এই খবরটি যখন পরশুরামের কানে পৌঁছায় তখন পরশুরাম আর সহ্য করতে না পেরে সরাসরি এসে শাহ সুলতানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় এবং সেই যুদ্ধে পরশুরাম পরাজিত হয়। পিতার মৃত্যুর সংবাদ শুনে তার কন্যা শিলে দেবী সেই করত নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। মাজার ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এক অপরূপ সুদর্শনা সুফি জমের ব্যক্তি। পর্যন্ত ত্যাগ করতে পারবো আত্মসমর্পণকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল এবং তার 360 জন ওলির কাছে কোনো কিছুই চাই না। আমি তাদের কাছে আমার প্রার্থনা, তোমরা আমার কাছে কী চাও আমি দিতে রাজি আছি এবং আমি আমার সমস্ত কিছু আমি তো বিসর্জন দিয়েছি। আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি গুরুর চরণে আমি নিজেকে কোরবানি করে দিয়েছি। এখন আপনারা যাকে দেখতেছেন এটা আমার দেহ মাত্র, কিন্তু আমার দেহের মাঝে আমার আল্লাহ রাসূল আমার গুরু অবস্থান করতেছে। মাজারের আশেপাশে আপনারা হরেক রকমের দোকান দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন সুফি জমের অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস। আতর আছে, আগরবাতি আছে, তসবি আছে এবং গান করার জন্য অনেক সুন্দর সুন্দর একতারা এবং সাথে রয়েছে ঢোল এবং ডুগডুগি। আর এই ভিডিওগুলো আমি ধারণ করব না, তা তো কখনো হতেই পারে না। আমাদের বাংলাদেশের বাউল সাধনার এইসব বাদ্যযন্ত্রের ভূমিকা অনেক বেশি রয়েছে। আসলে কি জানেন, আমার বাংলাদেশটা একেবারে ঠিক এরকমই শান্ত শিষ্ট ভরা এবং সাথেই দেখতে পেলাম সুন্দর সেই বাজনা বাঁশি। অপর পাশেই দেখতে পেলাম কিছু সুন্দর সুন্দর জিনিস। আর এই জিনিসগুলো বিভিন্ন টটকা এবং জাদুটনার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। গান শোনা শেষ করে আমরা রওনা দিলাম দুধ পাথর বা খোদা পাথরের দিকে। দেখেন সামনে যেতেই কি সুন্দর একটা বট গাছ। আর এই বট গাছের সিনেমেটিক শট আমি নিব না, তা তো কখনো হতেই পারে না। এই হলো সিনেমেটিক শটের কিছু দিক। যদিও এই সিনেমেটিক শটগুলো দেওয়ার সময় আমার মোবাইলটা ভালোভাবে ক্যাপচার করতে পারে নাই, কারণ অ্যাঙ্গেল শটের ভিতরে আমার মোবাইলটা ক্যাপচার করতে পারে না। এই জন্যই একটা ভালো ফোনের দরকার। এই সেই দুধ পাথর, এর কিছু কথিত লোককাহিনী আছে। এখানে যে কোনো ব্যক্তি তার মনের আশা পূরণ করার জন্য মানত করে থাকে। যদি সেই মানত ফলে যায় তাহলে এখানে এসে সবাই দুধ ঢেলে তার মনের আশার কথা জানিয়ে দিয়ে যায়। তবে আমি এখানে মনে করে থাকি এটা কুসংস্কার ছাড়া আর কোনো কিছুই নাই, কারণ একটা পাথরের দুধ ঢেলে কখনো নিজের মনের বাসনা পূর্ণ হয় না। তাই এই কাজগুলো থেকে বিরত থাকাই উচিত। যদিও মানুষের ভক্তি এবং শ্রদ্ধার দ্বারা এই জিনিসগুলো বিশ্বাস করে থাকে, তাই সবারই উচিত বিজ্ঞানসম্মত একটা মানুষ হিসেবে তৈরি হওয়া। কেমন লেগেছে আজকের এই শেষ ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে এবং ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে এরকম ভিডিও আরো দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন সবাই, টাটা।